এই বছর আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম এরকম ভীষণ সিম্পল কিন্তু ভীষণ এলিগ্যান্ট একটা বাটারস্কচ কেক। এটা এগলেস কেক ছিল। রেসিপিটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সাথে কেকটা কিভাবে ডেকোরেট করেছি সেটাও দেখাবো। আর এর সাথে একই দিনে বানিয়েছিলাম একটা বেকড পাস্তা, যেটার রেসিপিও থাকছে এই একই ভিডিওতে। পাস্তার রেসিপিটাই আগে শেয়ার করছি কারণ পাস্তার রেসিপিটা একদম ছোট্ট করে শেয়ার করব। তো শুরু করা যাক তাহলে ভিডিওটা। তো বরাবরের মতো আমি ব্যবহার করছি এখানে আমার ফেভারিট ডিসানো এলবো পাস্তা, এলবো ম্যাকারনি এটা, যেটা 100% ডুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি। এতে ময়দা একটুও নেই, তার সাথে কোনো প্রিজারভেটিভ, কালার, ফ্লেভার, আর্টিফিশিয়াল কিচ্ছু নেই এতে। সাথে এটা প্রোটিনের খুব ভালো সোর্স, জিরো কোলেস্ট্রল এবং নো ট্রান্স ফ্যাট। তো পাস্তাটা কিন্তু এই রেসিপির জন্য আলাদা করে জলে সেদ্ধ করার দরকার নেই। পাস্তাটা আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে। মোটামুটি 1 কাপের একটু বেশি পরিমাণে পাস্তা এখানে আমি ব্যবহার করছি। আর যতটা পরিমাণে পাস্তা নিতে হবে তার ডাবল বা তার থেকে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ অ্যাড করতে হবে। তো আমি এখানে মোটামুটি 1/2 লিটার মতো দুধ ইউজ করছি। পরে যদি প্রয়োজন হয় আরো একটু জল অ্যাড করা যেতে পারে। আর পাস্তাটাকে কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেদ্ধ করব না আমি, যেহেতু পরে এটাকে আবার বেক করব। সেই কারণে দুধের মধ্যে পাস্তাটাকে 80% মতো সেদ্ধ করলেই হবে। তো আমি ইন্ডাকশনটাকে অন করে দিলাম এবং মোটামুটি 10 মিনিট সময় নিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো মোটামুটি 10 মিনিট রান্না করার পর পাস্তাটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে একটা স্লাইস চিজ, তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো, একটু রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু অরেগানো সিজনিং। আমি যে ইটালিয়ান অরেগানো সিজনিংটা ব্যবহার করেছি সেটাতে গার্লিক পাউডার থাকেই, সেই জন্য আলাদা করে আমি আর এখানে রসুন বা গার্লিক পাউডার ব্যবহার করিনি। আপনারা যদি শুধু অরেগানো ব্যবহার করেন তাহলে একটু রসুন গুঁড়ো অথবা একটু রসুন ভেজে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, সবশেষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মজারেলা চিজ। চিজটা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যদিও 2 রকম চিজ না দিলেও চলবে, যেকোনো 1 রকম চিজ দিতে পারেন আপনারা। যদি শুধু স্লাইস চিজ দেন তাহলে 2টো স্লাইস ব্যবহার করতে পারেন। আর যদি শুধু অরেগানো দিতে চান সেটাও সম্ভব, তাহলে আরেকটু বেশি পরিমাণে দেবেন তাহলেই হবে। মজারেলা চিজটা দেওয়ার পর আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর একটু বাটার মাখিয়ে নেওয়া কেক টিনের মধ্যে এটাকে ঢেলে দিয়ে প্রিহিট করা ওটিজিতে 10 মিনিটের জন্য এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করেছি। তারপর 200 ডিগ্রিতে 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট গ্রিল করে নিয়েছি, যাতে ওপরে এরকম একটা সুন্দর ক্রাস্ট আসে। দারুণ খেতে হয় এই বেকড পাস্তা। অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো পাস্তার রেসিপির পর এবার তাহলে চলে আসি আজকে কেকের রেসিপিতে। একটা এগলেস বাটারস্কচ কেক, এটা প্রথমেই বললাম। তো কেকটা বানানোর জন্য সবার প্রথমে একটা মেজারিং কাপের 3/4 কাপ নিয়েছি এখানে চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। 1 কাপ ময়দা দিয়ে আমি কেকটা তৈরি করব, তো সেই অনুপাতেই সমস্ত উপকরণের পরিমাণ আমি বলছি। তো চিনিটাকে প্রথমে আমি গুঁড়ো করে রাখছি। এর মধ্যে থেকে জাস্ট 1 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি সরিয়ে রাখবো পরে একটা সুগার সিরাপ বানানোর জন্য, মানে কেকটা সোক করার জন্য। বাকি চিনিটা কিন্তু আমি কেকে ব্যবহার করব। তো কিছুক্ষণ এটাকে গুঁড়ো করে নেওয়ার পর একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আরো একবার গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখেছি। ছাঁকনির ওপরে মেজারিং কাপটা রেখে তার মধ্যে আমি 1 কাপ ময়দা মেপে নিলাম। আমি একটু উঁচু উঁচু করেই নিয়েছি। তো ময়দাটাকে প্রথমে ছাঁকনির ওপরে ঢেলে দিচ্ছি, তারপর আরো কিছু উপকরণ দিয়ে দেবো এতে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। তার সাথে 1/2 চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, 1/2 চামচ মতোই নিয়েছি বেকিং পাউডার। আর তারও অর্ধেক মানে 1/4 চা চামচ নিয়েছি এখানে বেকিং সোডা। সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি চেলে নিচ্ছি। আর এই চেলে নেওয়ার কাজটা আমি দুবার করব। এতে এই শুকনো উপকরণগুলোর মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে এবং কেকটার মধ্যে কিন্তু খুব সুন্দর স্পঞ্জ আসবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে ওই একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবার 1/3 কাপ পরিমাণে টক দই। এটা ঘরে পাতা টক দই আমি ব্যবহার করেছি। আপনারা দোকানের কেনা টক দইও নিতে পারেন, তবে দইতে যেন খুব বেশি জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। চাইলে আপনারা দইটা জল ঝরিয়েও ব্যবহার করতে পারেন। তো দইটা নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা আমি ঢেলে দিচ্ছি পুরোটাই। যেমনটা আগে বললাম 1 চামচ মতো গুঁড়ো চিনি রেখে দিয়েছি পরে কেকটা সোক করার জন্য। এর মধ্যে বাটারস্কচ ফ্লেভার দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো, যেহেতু এটা বাটারস্কচ কেক হবে সেই কারণে বাটারস্কচ ফ্লেভার দিয়েছি। তারপর এর মধ্যে গলানো মাখন এবং সাদা তেল দুটো মিলিয়ে আমি এখানে নিয়েছি 1/3 কাপ। মানে দই এবং তেল এই দুটোর পরিমাণ কিন্তু সমান রাখতে হবে। তো প্রথমে একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে এই উপকরণগুলোকে একসাথে ফেটিয়ে নেব। যেহেতু আমাকে ক্রিম বিট করতেই হবে তাই ইলেকট্রিক বিটারটা বের করতেই হতো, সেই কারণে ইলেকট্রিক বিটার দিয়েই আমি এটা ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এটা একটা তারের হুইস্কার দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু একই রকম ভালো কাজ হয়।
তো দেখুন মিশ্রণটা একদম সুন্দর স্মুথ এবং ক্রিমি হয়ে গেছে। তারপর এর মধ্যে যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই শুকনো উপকরণটা দিয়ে বিটারের ব্লেডগুলো দিয়েই এটাকে কিন্তু ভালো করে একবার এভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি বিটারটা কিন্তু আর অন করিনি। তো এইভাবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশে গেলে তারপর হালকা গরম দুধ 1/3 কাপ পরিমাণে নিয়ে সেটাকে অল্প অল্প করে আমি এভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। দেখুন ব্যাটারটা উপর থেকে এরকম ফেললে ঠিক রিবনের মতো হয়ে পড়বে, এরকম কনসিস্টেন্সিরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর একটা রেডি করে রাখা কেক টিনের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর যেভাবে কড়াইতে কেক বেক করা হয়, মানে প্রথমে কড়াইটাতে কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বা টিফিন বক্সের ঢাকনা দিয়ে কড়াইটাকে খালি অবস্থায় গরম করে নিয়েছি 10 মিনিটের জন্য। তারপর ওই গরম কড়াইতে কেকের পাত্রটা বসিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠিক 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে বেক করতে হবে। আর কেকটা বেক করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। আর একটু ভেপার হয়ে জল পড়েছিল ঠিক কেকের মাঝখানটাতে, তাই একটুখানি দেখুন ডেন্ট টাইপের তৈরি হয়েছে, মানে কেকটা ওই জায়গাটা একটু নেমে গেছে। তো কেকটা রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক কেকের বিভিন্ন জায়গায় এভাবে গেঁথে দেখে নিলাম। টুথপিকটা কিন্তু একদম শুকনো বেরিয়েছে, মানে একটুও ভিজে ব্যাটার লেগে নেই এর গায়ে, তার মানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। কেকটাকে বের করে নিয়ে মিনিট 5 আমি রেখেছিলাম বাইরে। তো এবার গরম থাকা অবস্থাতেই কেকটা আমি এই মোল্ড থেকে বের করে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। মিনিট 5 মধ্যেই দেখুন সাইডগুলো এভাবে ছেড়ে গেছে সুন্দরভাবে। আমি কিন্তু কোনো রকম ছুরি বা কিচ্ছু ব্যবহার করিনি এখানে। আর কেক টিনটার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম, সেজন্য এটা খুব সহজেই বেরিয়ে এলো। আর এই এগলেস কেকটা কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এরপর যখন কেকটা সাজানোর জন্য কাটবো তখনও আপনারা দেখে বুঝতে পারবেন সেটা। তো এরপর আমি একটা ক্যারামেল সস তৈরি করে নিয়েছিলাম। কেকের ভেতরে ফিলিং হিসাবে এটা দিয়েছি। আর কেকটা ওপর থেকেও এটা দিয়েই ডেকোরেট করেছিলাম। এটার রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আমি যেহেতু প্রফেশনালি বেকিং করি সেই কারণে একটু বেশি করেই এই ক্যারামেল সসটা আমি তৈরি করে রাখি। আজকে যে কেকটা বানাচ্ছি তার জন্য কিন্তু এতটা ক্যারামেল সস প্রয়োজন নেই। চিনি ক্যারামেলাইজড করে তার মধ্যে বাটার এবং ক্রিম দিয়ে এই ক্যারামেল সসটা তৈরি করা হয়। তো সন্ধেবেলা আমি কেকটা ডেকোরেট করেছি, মানে দুপুরের দিকে কেকটা বানিয়ে রেখেছিলাম আর সন্ধেবেলা কেকটা ডেকোরেট করেছি। তো কেকটাকে এভাবে কেটে নিচ্ছি আড়াআড়ি ভাবে। টোটাল 3টে লেয়ার আমি কেটে নিয়েছি কেকটার। আর ওপর থেকে এবং একদম কেকের নিচের পার্টটা অল্প একটু করে ট্রিম করে দিলাম। এরপর টার্ন টেবিলের মধ্যে একটা টিস্যু পেপার রেখে তার উপরে কেক বোর্ডটা রেখেছি, যাতে কেক বোর্ডটা কেক বানানোর সময় না ঘোরে বা না নড়াচড়া করে। আর তার উপরে কিছুটা হুইপড ক্রিম দিয়েছি এবং কেকের একটা লেয়ার যেটা সবথেকে নিচে ছিল সেই লেয়ারটাই আমি উল্টে দিয়েছি এটাকে। তারপর ওই যে 1 চামচ মতো গুঁড়ো চিনি রেখেছিলাম, তার মধ্যে একটু জল আর একটু বাটারস্কচ এসেন্স দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে সেটা দিয়েই কেকটাকে ওই 2-3 চামচ মতো সুগার সিরাপ দিয়ে কেকটাকে ভিজিয়েছি। মানে প্রত্যেকটা লেয়ারকেই কিন্তু অল্প করে ভেজাতে হবে কেকটার মধ্যে যাতে ময়েশ্চার থাকে তার জন্য। এরপর একটা লেয়ার দিয়েছি হুইপড ক্রিমের, তারপর ক্যারামেল সসটা দিয়েছি এবং একটু ক্যারামেল ক্রাঞ্চ দিয়েছি। ক্যারামেল ক্রাঞ্চটাও কিন্তু বানানো ভীষণ ইজি। চিনি ক্যারামেলাইজড করে তার মধ্যে একটু বাটার দিয়ে তারপর সেই মিশ্রণটার মধ্যেই আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কিছু বাদামের টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে তারপর এরকম হামানদিস্তাতে এটা ভেঙে নিয়ে আমি সেটাকেই এখানে ব্যবহার করেছি কেকের ফিলিং হিসেবে। আর বাদামের মধ্যে এখানে আমন্ড, ক্যাশিউ আর ওয়ালনাট নিয়েছি। এগুলোকে ড্রাই রোস্ট করে ছোট ছোট টুকরো করে তারপর আমি ওই ক্যারামেল এবং বাটারের মিশ্রণটার মধ্যে দিয়েছি। ঠিক একটা বাদাম ছাপার মতো টেক্সচার হবে। তারপর সেটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে ওটাকে ভেঙে নিতে হবে। তো প্রত্যেকটা লেয়ার কিভাবে আমি সাজালাম সেটা তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারলেন। তো সবশেষে এবার একদম সিম্পল ক্রিম দিয়ে কেকটাকে কভার করে দেব। এখন ডিম দেওয়া কেক বানানো আমি প্রায় ছেড়েই দিয়েছি, কারণ ডিম ছাড়া কেক এত সুন্দর হয় যে কেকে আর ডিম দিতে আমার ইচ্ছেও করে না। আর যেহেতু হাজবেন্ডের জন্মদিন শনিবার পড়েছিল 15th অগস্টে, তো সেই কারণে যেহেতু শনিবার নিরামিষ তাই এক্কেবারে সেই রকম ভাবেই কিন্তু কেকটা আলাদা করে আমি তৈরি করেছি। তো পুরো কেকটাতে এভাবে চারিদিক থেকে ক্রিম লাগিয়ে দিয়ে তারপর একটা স্ক্র্যাপার দিয়ে কেকটাকে আমি একেবারে সুন্দর করে স্মুথ করে নিচ্ছি। আর কেকের ওপরে ডিজাইন যেহেতু খুব বেশি নেই, তাই কেকটার ওই ওপরের লেয়ারটা যাতে একদম পারফেক্ট হয় সেরকম ভাবেই আমি একটু সময় নিয়ে এটাকে লেভেল করে নিচ্ছি। আর কেকটার ওপরে আমি যে ক্যারামেল সসটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি 2 চামচ মতো, দিয়ে এটাকে পুরো কেকটার ওপরেই এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে কেকটা দেখতেও খুব ভালো লাগবে এবং ক্যারামেল সসটা তো ভীষণ টেস্টি হয়, তাই এটা খেতেও খুব ভালো লাগবে।
এমনভাবে দিচ্ছি যাতে একটু ড্রিপ হয়ে পড়ে এই ক্যারামেল সসটা। তবে খুব বেশি যাতে ড্রিপ না হয় সেরকম ভাবেই কিন্তু খুব বেশি পরিমাণে আমি ক্যারামেল সস দিইনি। তারপর প্যালেট নাইফ দিয়েই ওপরটা এরকম সুন্দর একটা রাউন্ড ডিজাইন করে দিয়েছি। আর সাইডটাতে ওই ক্যারামেল ক্রাঞ্চটা একটু দিয়ে দিচ্ছি এভাবে। মানে প্রথমে বোর্ডের ওপরে ক্যারামেল ক্রাঞ্চটা রেখে তারপর একটা চামচ দিয়ে এভাবে কেকের গায়ে এটাকে লাগিয়ে দিলাম। ব্যাস মোটামুটি এখানেই কেক কিন্তু সমাপ্ত। এবার উপর থেকে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আমি। আর কেকটা যেহেতু মেয়ের তরফ থেকে তাই হ্যাপি বার্থডে পাপ্পা লিখে দিচ্ছি। ক্যারামেলটার ওপরে যে ডিজাইনটা করেছিলাম আমি প্যালেট নাইফ দিয়ে, সেই ডিজাইনটা যেহেতু একটু উঁচু হয়েছিল কিছু জায়গায়, মানে ওই যে ঘোরানোর জায়গাগুলোতে, তাই এটা লিখতে একটু অসুবিধা হচ্ছিল আমার। না হলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে লেখাটার। যাই হোক, কেকের রেসিপিটা এবং কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর কেকটা যাতে খুব শাইনি লাগে তাই ওপর থেকে একটু এডিবল গ্লিটার এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আজকের এই কেক এবং পাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।